যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য সুইজারল্যান্ডে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ এর মধ্যে খবর এলো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এই সফর স্থগিত হয়েছে। কিন্তু এর কারণ কি? দর্শক, প্রথম আলোর নির্বাচিত খবরে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি মেহেদি হাসান। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। আপনাকে স্বাগত। এই যে দীর্ঘদিন পর ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধ বন্ধ, একটি সমঝোতা স্মারক সই হলো, পুরো বিশ্ববাসী একটা আশার আলো দেখেছিল। কিন্তু জেডি ভ্যান্সের যে সুইজারল্যান্ড সফর স্থগিতের একটা ঘোষণা এলো, এর নেপথ্যে কি রয়েছে? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আশার আলো, মানে আশাবাঞ্চক একটা খবর ছিল যে গত বুধবার দুপক্ষের মধ্যে একটা সমঝোতা স্মারকটা সই হয়। সমঝোতা স্মারকটা সই হয়েছিল এই কারণেই যে এটা একটা চুক্তির লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ। চুক্তিটা কী হবে? ইরানের পারমাণবিক কর্মসূচি এবং এ সংক্রান্ত আরও যে বিষয়াদি আছে সেই বিষয়গুলি নিয়ে একটা চূড়ান্ত চুক্তি হবে। সেই চুক্তি নিয়ে আলোচনা হবে এবং তারপর হচ্ছে এটা চুক্তিটা হবে। কিন্তু এই চুক্তির আলোচনার জন্য সময় নির্ধারিত ছিল হচ্ছে গিয়ে এই শুক্রবার, যে আজ থেকে সুইজারল্যান্ডে এই আলোচনাটা হবে। কিন্তু জি। তার বৃহস্পতিবারই হচ্ছে বৃহস্পতিবারে আমরা হচ্ছে গিয়ে জানলাম যে হোয়াইট হাউস থেকে জানানো হলো জেডি ভ্যান্স যাচ্ছেন না। জেডি ভ্যান্স আপনি জানেন এই মূল আলোচনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন জেডি ভ্যান্স। ইসলামাবাদের বৈঠকেও যুক্তরাষ্ট্রের পক্ষে তিনিই ছিলেন এবং এর বাইরে অন্য সব আলোচনার ক্ষেত্রে তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলতেন। তার মানে তার এই যে স্থগিত হওয়াটা, এটা অনেকটা ইঙ্গিতপূর্ণ। এই ইঙ্গিতটা দেয় যে সমঝোতার প্রক্রিয়াটা যতটা সহজ ছিল তার চেয়ে অনেক কঠিন হচ্ছে গিয়ে চুক্তির আলোচনাটা। এখন কেন এই স্থগিত করলো? যেটি মাঝে যাওয়ার কথা ছিল, কেন তিনি গেলেন না? এটা হতে পারে বেশ কিছু কারণ হতে পারে। এক হচ্ছে কি, যুক্তরাষ্ট্র যেই খসড়া চুক্তি বা খসড়া যেই সমঝোতা স্মারকের যে 14টা দফা নিয়ে আলোচনা হয়েছিল সেইগুলো নিয়ে কিন্তু হচ্ছে গিয়ে এক ধরনের চাপে আছে যুক্তরাষ্ট্র। সেই চাপটা কি? সেই চাপটা হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের হচ্ছে গিয়ে ক্ষতি বেশি হয়েছে, লাভ কম হয়েছে বলে যুক্তরাষ্ট্রের মধ্যে থেকে হচ্ছে গিয়ে কথাগুলো আসছে। দ্বিতীয়টা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গিয়ে লেবাননের উপর যে ইসরায়েলের যে হামলা, হামলা। যে সমঝোতা হওয়ার পরে, স্মারক সই হওয়ার পরে যে হামলা চালিয়েছে, যেটা যুক্তরাষ্ট্রের আসলে পছন্দ নয় বা যুক্তরাষ্ট্রের এই সমঝোতার আলোচনাটাকে ভেস্তে দিতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছে। যে যুক্তরাষ্ট্র কিন্তু এটা নিয়ে হচ্ছে গিয়ে উৎকণ্ঠিত। এবং এর পাশাপাশি ইরানের একটা প্রতিক্রিয়া। ইরান কিন্তু শুরু থেকেই বলে আসছে যুদ্ধ যে বিরতি হবে সেই বিরতিটা শুধু ইয়েতে না, শুধু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে না, সে লেবাননও অন্তর্ভুক্ত হবে। লেবাননের উপরে যে হামলা হবে না, কারণ লেবাননে হচ্ছে হিজবুল্লাহর সঙ্গে হচ্ছে হিজবুল্লাহর উপর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিয়ে হয়তো এমন হতে পারে যে পরিস্থিতিটা হচ্ছে গিয়ে বুঝতে চাইছে, হচ্ছে গিয়ে পরিস্থিতিকে নর্মালাইজ করার চেষ্টা চলছে দুই পক্ষ থেকে। ইরান থেকে হচ্ছে গিয়ে পরিস্থিতি অবজারভেশন করা হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায়। আর যুক্তরাষ্ট্র হচ্ছে গিয়ে ইসরায়েল যে হামলাটা চালিয়েছে সেই হামলাটা হয়তো হচ্ছে গিয়ে থামাতে চাইবে। তো সব কিছু মিলিয়ে যদিও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে পরিস্থিতির কারণে হচ্ছে গিয়ে এই সফরটা স্থগিত হয়েছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে গিয়ে আলোচনাটা কিন্তু বন্ধ হয়নি। এখনো বলা হয়নি যে বন্ধ হয়ে যাচ্ছে। আলোচনাটা হবে, কিন্তু হয়তো সময় নেবে। একটু যদি জানতে চাই যে জেডি ভ্যান্সের সফর যে স্থগিতের ঘোষণা এলো, ইরানের প্রতিক্রিয়া কি কিছু আছে এরপরে? না, ইরান এই মুহূর্তে হচ্ছে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু ইরান কিন্তু এটা কিন্তু আগে থেকে বলে আসছিল যে সমঝোতা, এই সমঝোতার ফলে যে যুদ্ধ বন্ধ, এটা কিন্তু হচ্ছে গিয়ে লেবাননও এর মধ্যে সব ফ্রন্টেই বন্ধ সব হতো। ফ্রন্টেই বন্ধ হতে হবে, লেবাননের মধ্যে থাকবে। কিন্তু লেবাননে যেহেতু বন্ধ হচ্ছে না, ফলে ইরান এই বিষয়টা হচ্ছে গিয়ে, যেহেতু ইরান আগে থেকে বলে আসছে যে তারা যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা স্থাপন করতে পারছে না, কারণ এই কারণে বারবার তারা হচ্ছে গিয়ে বিশ্বাসভঙ্গের কারণ ঘটেছে, সেই কারণে তারাও হচ্ছে গিয়ে এই জায়গাটায় একটু সময় নিতে চাইছে হয়তো। কিন্তু চুক্তি হলো, এরপরে আলোচনায় কি বিষয় প্রাধান্য পাবে? মূল বিষয় কি থাকতে পারে? চুক্তি হলো বলতে গেলে আসলে সমঝোতা স্মারকটা সই হলো, চুক্তিটা হচ্ছে গিয়ে পরের বিষয়। চুক্তিটা আপনার যদি মনে থাকে যে গত ফেব্রুয়ারিতে এই ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা চলছিল, এবং আলোচনাটা এক পর্যায়ে গিয়েছিল যে আলোচনায় একটা সমঝোতা হয়েছে, এক ধরনের চুক্তির পথে এগুচ্ছে, ইতিবাচক অগ্রগতির কথা কিন্তু ওমানের পক্ষ থেকে জানানো হচ্ছিল। তার এক সপ্তাহের মধ্যে আমরা দেখলাম হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে হচ্ছে ইরানে হামলা চালালো। তারপরে পরিস্থিতি, ওই আলোচনাটা ভেস্তে গেল, পরিস্থিতি যুদ্ধের দিকে চলে গেল। তো এখন যে আবার হচ্ছে গিয়ে আলোচনাটা কিন্তু আবার যে হচ্ছে, তা হচ্ছে কিন্তু এই সুইজারল্যান্ডেই। এবং এবার হচ্ছে গিয়ে যে মধ্যস্থতাকারীর ভূমিকা কিন্তু আরও দেশ যুক্ত হয়েছে। এর পাকিস্তান যুক্ত হয়েছে ওমানের সঙ্গে, আবার কাতার যুক্ত হয়েছে। তো কাতার এবং পাকিস্তানের তৎপরতা কিন্তু আমরা দেখেছি এর মধ্যে। তো এখন যে যুক্ত সুইজারল্যান্ডে যে আলোচনাটা হবে, সেই আলোচনাটা মূল বিষয় থাকবে হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। এই পারমাণবিক কর্মসূচি কীভাবে চলবে, কতটুকু চলবে, ইরান কতটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ হতে পারবে, সমৃদ্ধ ইউরেনিয়াম যদি করে ফেলে সেটা কীভাবে হস্তান্তর হবে, এই বিষয়গুলো নিয়ে ইরানের সঙ্গে হচ্ছে গিয়ে দর কষাকষি হবে। আর ইরানের পক্ষ থেকে হচ্ছে আলোচনাটা হবে হচ্ছে গিয়ে তার যে সম্পদ,
জব্দ করা আছে বাইরে, যে 24 বিলিয়ন বা 25 বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করা আছে, সেগুলি কীভাবে ছাড় হবে, কিংবা ইরান যে পুনর্গঠনে, যেটা হচ্ছে গিয়ে তাদের শর্ত দিয়েছিল, ইরান যে যুদ্ধের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা পুনর্গঠনে কিছু অর্থ তহবিল দিতে হবে তাদেরকে, সেই তহবিলটা কীভাবে আসবে, ইরানের তেল বিক্রির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেগুলি কীভাবে প্রত্যাহার হবে, ইরানের উপর অন্য যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলি কীভাবে প্রত্যাহার হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং এই আলোচনার জন্য সময় নির্ধারণ করা হচ্ছে 60 দিন। আপনি যদি মনে করেন তাহলে হচ্ছে গিয়ে 2015 সালে ওবামা যখন প্রেসিডেন্ট, তখন ইরানের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল তা সারতে লেগেছিল হচ্ছে 2 বছরের আলোচনার পর চুক্তিটা হয়েছিল। তো এবার 60 দিন সময়টা কিন্তু খুবই অল্প মনে হচ্ছে, 2 মাস, 2 বছরের যায় 2 মাস। তো এটাও কিন্তু ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে 60 দিন সময়টা যথেষ্ট কিনা। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে সময়টা একটু বর্ধিত হতে পারে, কারণ তিনি বলেছেন যে ইরান যদি ঠিকঠাক মতো আলোচনা করে তাহলে এই সমস্যাটা, এই সময় সীমা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার মানে হচ্ছে সময়টা আরও বাড়তেও পারে। এখন একটি বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ইসরায়েল একটা বড় একটা অংশ। এই চুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে একটা অন্তরায়, এবং ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নেতিবাচক কথাও বলা হয়েছে এই চুক্তির বিষয় নিয়ে। তো এর ভবিষ্যৎ কি হতে পারে, বা ইসরায়েলের ভূমিকা কি হতে পারে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে? দেখুন, এই যুদ্ধ শুরুর পর আলোচনা অগ্রগতির প্রতিটা ক্ষেত্রে কিন্তু বাধা হয়েছিল ইসরায়েল। কারণ বলা হয় যে এই যুদ্ধটা কিন্তু ইসরায়েলের চাওয়ার ভিত্তিতেই শুরু হয়েছিল। ফলে এই ইসরায়েলের চাওয়াটা কি, ইসরায়েলের চাওয়াটা হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে বড় হুমকি, তার ভাষায় তার বড় শত্রু ইরানকে হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে নির্মূল করে দেওয়া, মানে সামর্থ্যের দিক থেকে। তো সেটা কিন্তু অর্জিত হয়নি। ফলে হচ্ছে গিয়ে যখনই হচ্ছে ইসলামাবাদে আলোচনাটা হওয়ার জন্য যে যুদ্ধবিরতিটা শুরু হলো, তখন কিন্তু ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছিল। হামলা চালানোর পর তখন হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে গিয়ে আবার তৎপরতা চালিয়ে কিন্তু এই হামলাটা বন্ধ করা হয়েছিল, এবং লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল ওয়াশিংটনে। এরপরে যখন হচ্ছে গিয়ে মে মাসে যখন হচ্ছে গিয়ে আলোচনাটা আবার হচ্ছে গিয়ে একটু অগ্রগতি দেখা হয়েছিল, তখন কিন্তু ইসরায়েল কিন্তু আবার হচ্ছে গিয়ে হামলা চালিয়েছিল। এবং ইসরায়েলের পক্ষ থেকে যেটা জানা যায়, বেনিয়ামিন নেতানিয়াহু বারবার কিন্তু ট্রাম্পকে হচ্ছে গিয়ে বলছিলেন যে যুদ্ধ নয়, ইরানের উপর হামলাটাই হচ্ছে গিয়ে এক্ষেত্রে মূল সমাধান, ইরানকে নির্মূল করে দেওয়ার। মানে চুক্তি নয়, হামলাই করতে হবে, হামলাই করতে হবে, হামলা করে ইরানকে হচ্ছে গিয়ে পর্যদস্ত করতে হবে, নাহলে ইরান বারবার কিন্তু হচ্ছে গিয়ে একই রকম করবে। এখন যেটা দাঁড়িয়েছে, যেমন আপনি দেখেন যে যেটা চুক্তি সই, সমঝোতা স্মারক সইয়ের পর কিন্তু ইসরায়েল কিন্তু লেবাননে আবার হামলা চালিয়েছে। গতকালের হামলা কিন্তু 18 জন নিহত হয়েছেন। তো এখন এটা কেন চালাচ্ছে ইসরায়েল? তার মানে আবার ধরে নিতে পারি আমরা হচ্ছে কি, ইসরায়েল কিন্তু এই শান্তি আলোচনাটাও কিন্তু ভেস্তে দিতে পারে। এখন আপনি দেখুন, যুদ্ধ শুরুর পর ইরান যেটা হাতিয়ার করেছিল হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী অবরোধের পর হচ্ছে গিয়ে পুরো বিশ্বের উপরে তার একটা প্রভাব পড়েছিল, চাপ পড়েছিল অর্থনীতির উপরে। তারপর আমরা দেখলাম হচ্ছে যুক্তরাষ্ট্র বা ট্রাম্প নিজের চাওয়াতে, মানে এই চুক্তির জন্য একটু মুখিয়েছিলেন বলা হয়, মানে মরিয়া হয়ে তিনি একটা চুক্তির পথে এগিয়েছিলেন। এখন ইরান যেভাবে হচ্ছে হরমুজকে হাতিয়ার করছে, এখন ইসরায়েল কিন্তু হচ্ছে গিয়ে আমরা দেখেছি গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে, মানে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের হচ্ছে গিয়ে মতভেদের বিষয়গুলো প্রকাশ্যে এসেছে। এখন ইসরায়েল এটা ভেস্তে দিতে পারে, যদি হচ্ছে গিয়ে ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে দেয়, তাহলে হচ্ছে গিয়ে ইরান সেই সুযোগ খুঁজবে যে যেহেতু লেবাননে হামলা হচ্ছে, আমরা এই আলোচনার পথ থেকে আমরা সরে দাঁড়াতে পারি, আমরা আলোচনায় কোনো অগ্রগতি হবে না। তো সেটা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের চাওয়ার বিপরীত হবে। সেই জন্য যুক্তরাষ্ট্র চাইবে হচ্ছে গিয়ে আলোচনাটা এগিয়ে যাক। ফলে হচ্ছে ইসরায়েল এখন হচ্ছে গিয়ে এই বিষয়টাকে জিম্মি করতে পারে, এই বিষয়টাকে হাতিয়ার করতে পারে। সে হচ্ছে গিয়ে আলোচনাটাকে ভেস্তে দেওয়ার ক্ষেত্রে একটা বড় নিয়ামক হয়ে উঠতে পারে, এবং সেক্ষেত্রে হচ্ছে দায়িত্ব এখন হচ্ছে যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে মানানো। তো এক্ষেত্রে আমরা দেখেছি ট্রাম্প কয়েকদিন আগে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বা সাবধান করেছিলেন, যাই বলি না কেন। যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে ভূমিকা কি হতে পারে ইরানের সঙ্গে যে চুক্তি বাস্তবায়ন বা আলোচনা সফল করার ক্ষেত্রে? আলোচনা সফল করার ক্ষেত্রে বললাম তো, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র তো হচ্ছে ইসরায়েল যতবারই এই পদক্ষেপ নিয়েছিল, এবং সর্বশেষ আপনি দেখেন যে ট্রাম্প এবং নেতানিয়াহু নিজেরা হচ্ছে নিজেদেরকে বন্ধু বলেই দাবি করেন বা বন্ধু বলেই মনে করেন, এবং সেক্ষেত্রে তাদের সম্পর্কে অন্তরঙ্গতা আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু এই যুদ্ধের পর আমরা দেখেছি হচ্ছে গিয়ে তাদের মধ্যে হচ্ছে গিয়ে মতভেদ, তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে, এবং বারবার হচ্ছে গিয়ে নেতানিয়াহু যে এই ইসরায়েলে যে হামলাটা হয়েছে, লেবাননে যে হামলাটা হয়েছে ইসরায়েল করেছে, এটা নিয়েও কিন্তু ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়েছেন যে প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়। কারণ এটা হচ্ছে ওই যে ট্রাম্পের চা অনুযায়ী যে আলোচনা, সেটা কিন্তু ভেস্তে দিতে পারে। এবং তারপর হচ্ছে গিয়ে যে আলোচনায় যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি ব্যক্তি, যে জেডি ভান্স, ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু একটা প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং তিনি সতর্ক প্রতিক্রিয়া, মানে হুমকি মূলক আর কি। তিনি কিন্তু ট্রাম্পকে, ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছেন যে তার কথার মাধ্যমে, যে ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের কিন্তু মিত্র নেই। তিনি বলছেন যে তিনি যদি ইসরায়েলের মন্ত্রিসভায় থাকতেন, তাহলে তিনি এমন কোনো ঝুঁকি নিতেন না যেটা হচ্ছে গিয়ে তার সবচেয়ে মিত্রকে একটু সমস্যায় ফেলতে পারে। তার মানে তিনি এর দ্বারা তিনি বোঝাতে চাইছেন যে ইসরায়েল যেন এই ধরনের আচরণ না করে, আর এই ধরনের আচরণ যদি করে তাহলে কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র তার পাশে থাকবে না, এটা তিনি বোঝাতে চাইছেন। কিন্তু ইসরায়েল তো মানছে না সে কথা।
হ্যাঁ, ইসরায়েল সেটাই হচ্ছে গিয়ে ইসরায়েল কিন্তু এর আগেও বিভিন্ন সময় হচ্ছে ইসরায়েল হচ্ছে গিয়ে মানেনি, হচ্ছে মানানোর দায়িত্বটা যুক্তরাষ্ট্রের এবং সেটা তার করতে হবে, কারণ এছাড়া তারা হচ্ছে কি উপায় নেই এই আলোচনাটা চালিয়ে যাওয়ার। নইলে ইরানের আলোচনা থেকে ইরান সরে দাঁড়ানোর পথ একটা কিন্তু খুঁজে পেতে পারে। একটি বিষয়ে আসছে যে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ ছিল, এখন যেহেতু সমঝোতা স্মারক সই হলো, তারপরে আলোচনা হবে, এই হরমুজ প্রণালীর ভবিষ্যৎ কি আসলে কি হতে পারে? দেখুন, হরমুজ প্রণালী প্রথম হচ্ছে কি যুদ্ধের শুরুর পর, মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করার পর ইরান কিন্তু হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিয়েছিল। তারপরেই হরমুজের জাহাজ চলাচল কমে যায়। এরপর হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র আবার পাল্টা নৌ অবরোধ করেছিল ইরানের বন্দরগুলির উপর। তারপর এর ফলে হরমুজ প্রণালী কার্যত হচ্ছে গিয়ে একদম বন্ধ, তার মানে এপ্রিলের মার্চ থেকেই বন্ধ। হরমুজের গুরুত্বটা এই কারণে যে এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেল সরবরাহের 20% কিন্তু হরমুজ প্রণালী দিয়ে যায়। এখন দেখুন হচ্ছে কি এখন হরমুজ প্রণালী যদি খুলে দেওয়ার বিষয়টা, এটা নিয়ে সবার আন্তর্জাতিক মহলের কিন্তু একটা চাপ ছিল, আগ্রহ ছিল, চাপ ছিল যে হরমুজ প্রণালীটা খুলে দেয়। চীন চাইছিল, ইউরোপীয় দেশগুলো চাইছিল, এশিয়ার দেশগুলো চাইছিল। আমাদের একটা জাহাজও কিন্তু হরমুজ প্রণালীতে আটকে আছে, বাংলাদেশের, যে এই যুদ্ধের মধ্যে আটকা পড়ে গেছে, এখন আটকে আছে। হরমুজ প্রণালী এখন খুলে যাচ্ছে, যেটা হচ্ছে কি এখন জাহাজ চলাচল শুরু হয়েছে বলে হচ্ছে খবর পাওয়া যাচ্ছে। কয়েকটি জাহাজ হচ্ছে এই প্রণালী দিয়ে একসময় 100-100-র বেশি জাহাজ গড়ে 106টা জাহাজ পার হতো প্রতিদিন, কিন্তু সেটা যুদ্ধের আগে, যুদ্ধের পরে কিন্তু এটা 5-6টাতে চলে আসে, ফাঁকি টাকি দিয়ে চলছিল। এখন আবার জাহাজ চলাচল শুরু হচ্ছে। খবর পাওয়া গেছে যে ফ্রান্সের একটা জাহাজ পার হয়েছে, ইরানের বন্দর থেকে একটা জাহাজ ছেড়েছে। কিন্তু বিষয়টা এরকম ভাবলে ঠিক হবে না, যেটা হচ্ছে গিয়ে সড়ক বাতির মধ্যে যে রেড সিগন্যাল ছিল বন্ধ হয়ে গেল, গ্রিন সিগন্যাল হলো, সেটা হচ্ছে কি সবার সচল হয়ে গেল। বিষয়টা এমন না। যে একদিন ক্যাপ্টেন বলছিলেন সিএনএনকে যে এটা হচ্ছে কি এখন আবার আগের মতো চলাচল শুরু হতে হরমুজ প্রণালীতে সপ্তাহখানেক কমপক্ষে লাগবে। এই কারণেই যে এখানে হচ্ছে মাইন পোতা আছে বিভিন্ন জায়গায়, এই যুদ্ধের মধ্যে মাইন পোতা হচ্ছে, মাইনগুলো কোথায় আছে সেটা লোকেট করতে হবে, সেগুলো সরাতে হবে, নইলে আগের মতো হচ্ছে গিয়ে চলাচল করতে পারবে না। তারপর আছে হচ্ছে গিয়ে জাহাজ চলাচল, জাহাজ একটা জট লেগে গেছে, কারণ দীর্ঘ অনেক ওপারে কিন্তু অনেক জাহাজ আটকে আছে এখন, আবার এপারেও হচ্ছে গিয়ে জাহাজ হয়তো যাচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে যেতে পারছে না। তো এখন হচ্ছে কি দুই জায়গায় হয়তো জট থাকবে, ফলে ওই নৌ চলাচলটা স্বাভাবিক হতে আসলে কিছুদিন সময় লাগবে, যদিও এখন এই মুহূর্তে কোনো বাধা নেই। আর আপনি জানেন যে হচ্ছে গিয়ে জাহাজ চলাচল শুরুর পর, মানে ঘোষণা শান্তি সমঝোতা স্মারক সইয়ের পর হচ্ছে গিয়ে তেলের বাজারে কিন্তু হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে যেটা যুদ্ধ শুরুর পর $120 পর্যন্ত উঠেছিল, তারপর হচ্ছে 90-এর আশেপাশে 100-র মধ্যে ঘোরাফেরা করছিল, সেটা হচ্ছে গিয়ে $79 নেমে এসেছে। হরমুজ প্রণালী যদি হচ্ছে গিয়ে পুরোদমে সচল হয়, তাহলে তেলের বাজার মূল দামটা আর একটু কমে এসে স্বাভাবিক পর্যায়ে 60-70-এর মধ্যে থাকবে। তো তাতে হচ্ছে গিয়ে আমাদের মতো পুরো বিশ্বের সবগুলো দেশগুলোর জন্য এটাকে সুস্থির খবর হয়ে দাঁড়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম প্রথম আলো নির্বাচিত খবরে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ নিয়ে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।